নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব তো হচ্ছে দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘরের অধিপতি। সূর্য অষ্টম ঘরে অবস্থান করছে এবং চতুর্গ্রহী যোগ, এই যোগে রাহুর সাথেও অবস্থান, শুক্রের সাথে অবস্থান, বুধের সাথে অবস্থান। তো রাহুর সাথে জুতি হয়ে যাওয়া মানে গ্রহণ যোগ। তো কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে বিশেষ লাভ, সমস্ত কিছু বলবো আজকের এই কর্কট রাশির ক্ষেত্রে। মানে কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধানও থাকতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে কর্কট রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। সূর্যের রাশি পরিবর্তন, অষ্টম ঘরে অবস্থান সূর্য, তাছাড়া আরও তিনটি গ্রহের অবস্থান, শুক্র, রাহু, বুধ অষ্টম ঘরে অবস্থান। অষ্টম ঘরেই কিন্তু তৈরি হচ্ছে চারটি গ্রহের চারটি অবস্থান, মানে একসাথে চতুর্গ্রহী যোগ। তো এই যোগটা যেরকম দ্বিমুখী হয়ে গেছে, ভালো মন্দ দুই রকম মিশ্রিত থাকবে। এবং এই জ্যোতির উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, তার নবম দৃষ্টি থাকছে এই জ্যোতির উপর। তো অনেক দিক থেকেই কিন্তু যেরকম উন্নতির দিকে যাবে, আবার অনেক দিক থেকে কিন্তু বিশেষ সাবধান, বুঝে সুঝে চলতে হবে কর্কট রাশিকে। তো সেগুলো তুলবো যে কোন দিক থেকে বিশেষ সাবধানে চলতে হবে আর কোন দিক থেকে লাভ হবে এই কর্কট রাশির। কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘর, অবস্থান করছে অষ্টম ঘরে। বুধ রয়েছে, বুধ হচ্ছে কি দ্বাদশ ঘরের অধিপতি, সেরকম তৃতীয় ঘরের অধিপতি বুধ রয়েছে। বুধের সাথে সূর্যের জুতিতে বুধাদিত্য যোগ, এরও তো একটা প্রভাব থাকবে। শুক্র অবস্থান করছে অষ্টম ঘরে। শুক্র হচ্ছে সুখের ঘর কর্কট রাশির ক্ষেত্রে, যেটা মূল ত্রিকোণ রাশি এবং লাভের ঘর, দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে অষ্টম ঘরে। রাহুর সাথে জুতি, আর রাহু তো নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো এবারে যে পরিবর্তনগুলো হচ্ছে, এরপরে মঙ্গলের পরিবর্তন হবে। মঙ্গল সপ্তম ঘর থেকে চলে আসবে অষ্টম ঘরে। মঙ্গল উচ্চ অবস্থায় রয়েছে, উচ্চ অবস্থায় রয়েছে এবং চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি, যেটা মেষ রাশিকে দেখছে, যেটা কর্মের ঘর এই কর্কট রাশির ক্ষেত্রে। তো কর্মেও বিশেষ উন্নতি রয়েছে, সব দিক থেকে উন্নতি, শুধু বুঝে সুঝে চলতে হবে। যেরকম নক্ষত্রগুলোর প্রভাব ভালো থাকছে, সেরকম নক্ষত্রের কিছু দিক থেকে খারাপ প্রভাব থাকছে। এমন কি মানে খারাপ দিক থাকছে, সেগুলো সমস্ত কিছু ধাপে ধাপে আলোচনা করব। তো সূর্যের এই পরিবর্তনটি তো তিনটি নক্ষত্রের উপর দিয়ে হবে। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, সে মুহূর্তে তো ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। তো ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থাকবে। আর অপরদিকে মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে, তার চতুর্থ দৃষ্টি থাকছে কর্মের ঘর, নিজের নক্ষত্রের নিজের কর্মের ঘরকে দেখছে। সেরকম সপ্তম দৃষ্টি রাশির উপর থাকছে, অষ্টম দৃষ্টি থাকছে সেই সূর্যের ঘর, সিংহ রাশির উপরে থাকছে। আর সিংহ রাশিতে অবস্থান করছে কেতু। কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র, যে নক্ষত্রটাও খুব সুন্দর, সৌভাগ্যের প্রতীক। পূর্বা ফাল্গুনী নক্ষত্র, বিজয়ের পরবর্তী উল্লাস। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে, নিজের নক্ষত্রে অবস্থান বা নিজের ঘরকে দেখে, সেই ঘরে তো প্রভাবে বৃদ্ধি করে দেয়। অষ্টম ঘরে সূর্য অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু সূর্যের দৃষ্টিতে থাকছে নিজের ঘরে। রাজা নিজের ঘরকে দেখছে। তো রাজা তো চাইবে না নিজের ঘরটাকে নষ্ট করতে, সেটাও কি ধন সম্পত্তির ঘর। তো রাজা চাইবে যেভাবে হোক ধন সম্পত্তি বৃদ্ধি হোক, রাজকোষ তো রাজা ফাঁকা করতে চাইবে না। তো অনেক দিক থেকে কিন্তু এই সময়কালে উন্নতির যোগ থাকছে। কিন্তু রাহু চলে এসছে মাঝখানে। তো রাহু চলে এসছে, তো গ্রহণ যোগও কিন্তু লাগাচ্ছে এই সময়কালে, গ্রহণ যোগ তৈরি হচ্ছে এই সময়কালে। তো ধনিষ্ঠা নক্ষত্র কি ধনবৃদ্ধিদায়ক হবে। সূর্য সেনাপতির নক্ষত্র অবস্থান করছে, সেনাপতি চতুর্থ সপ্তম ঘরে অবস্থান করছে। রোজগারের আয় ইনকাম, যেখান থেকে রোজগারের আয় ইনকাম হচ্ছে, কর্মের ঘরে দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হচ্ছে। এই ধনিষ্ঠা নক্ষত্রে 13 তারিখ থেকে একদম থাকবে হচ্ছে, একদম 18 তারিখ পর্যন্ত থাকবে। 18 তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে ফেব্রুয়ারি মাসে সূর্যের এই পরিবর্তন। তো ধনিষ্ঠা নক্ষত্রে থাকা মানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পেয়ে যাওয়া পাচ্ছে এই সময়কালে। তো সময়কালে আনএক্সপেক্টেড অর্থ, যেগুলো বিমা সংক্রান্ত কোনো হয়তো কারোর জীবনে ঝামেলা ছিল বা দীর্ঘকালীন কোনো কথায় ইনভেস্ট করেছিল, সেখান থেকে উন্নতি পাওয়ার যোগ থাকছে। পুরনো কোনো পাওনার কোনো ব্যাপার ছিল, যে কাউকে হয়তো টাকা পয়সা ধার দিয়েছিল, এগুলো দিক। আবার কি সপ্তম ঘরটা কি জীবনসাথীর ঘর। তো শ্বশুরবাড়ির সম্পর্কিত আর্থিক উন্নতি বা শ্বশুরবাড়ির সম্পর্কিত কোনো অর্থ লাভ বা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সহায়তা লাভ, এটাও বোঝাচ্ছে। আবার সূর্য অবস্থান ধনসম্পত্তির ঘরে দৃষ্টি, পৈতৃক সম্পত্তিজনিত যদি কোনো বিবাদ থাকে, সেইখান থেকে অর্থ লাভ, এই জিনিসটাও বোঝাচ্ছে এই সময়কালে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি জিনিসটাও আসছে। ধরাধরি করে কোনো হয়তো প্রশাসনিক কাজ করছিল যারা, জায়গা জমি সংক্রান্ত হোক বা কোনো টেন্ডারজনিত কাজ হোক, যেটা গোপনে ধরাধরি করে হয়, সেই কাজগুলোতেও আবার বিশেষ উন্নতি থাকছে। আবার যারা ওই যেগুলো হয় আর কি গোপন কাজ, যেটা সমাজের সামনে উঠে আসে না, কারণ এটা তো প্রশাসনিক লেভেল হয়ে যাচ্ছে, সিবিআই, সিআইডি, গোয়েন্দা বিভাগের কাজগুলো এই সময়কালে উঠে আসছে এই ধনিষ্ঠা নক্ষত্রে।
তবে ধনিষ্ঠা নক্ষত্রের শুক্র এই সময়কালে আর বুধও অবস্থান করছে এই সময়কালে, তো মার্কেটিংয়ের কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ড, মিডিয়া, টিডিয়া, এগুলোতে বিশেষ উন্নতি। ধনিষ্ঠা নক্ষত্র গান বাজনা, নৃত্য, সঙ্গীত, এই সমস্ত কাজ বা এই সমস্ত কাজের ইনস্ট্রুমেন্টের যেগুলো যন্ত্রাংশ ব্যবহার হয় সেই যন্ত্রপাতির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হয়ে যাওয়া, ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হয়ে যাওয়া। তবে এই সময়কালেও যেহেতু রাহু অবস্থান করছে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে থাকছে, তারই নক্ষত্রে একদম সূর্য অবস্থান করছে সেনাপতির নক্ষত্রে, যে কাজগুলো করতে হবে কর্কট রাশিকে সেটা কিন্তু প্ল্যান মাফিক করতে হবে কর্মক্ষেত্রে। কারণ রাজা অবস্থান করছে সেনাপতির নক্ষত্রে, তো রাজা যেটা বলবে সেনাপতি তো সেটাই শুনবে, সেনাপতি তো নিজের করতে পারবে না। তো যার জন্য এই সময়কালে লিখে লিখে কাজ বা প্ল্যান মাফিক কাজ করলে বিশেষ উন্নতি করতে পারবে এই কর্কট রাশি। কারণ গুরুর দৃষ্টিটা থাকছে, তাহলে গুরুর জ্ঞান আর সেই জ্ঞানটাকে, সেই মানে আদেশটাকে রাজা পালন করবে। মঙ্গলের নক্ষত্র মঙ্গল, সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। তবে নিজের ইগো, নিজের ক্রোধ, জেদ, এগুলোও কিন্তু থাকছে এই সময়কালে। যে রাজার মধ্যে তো সেই জিনিসটা গুণটা থাকবে, তো সেনাপতির নক্ষত্রে সম্মান জিনিসটাকে বেশি পছন্দ করবে, ইগো জিনিসটা যথেষ্ট উঠে আসছে এই সময়কালে, যে আমি ওর সাথে কেন বসবো, আমি ওর পাশে কেন বসবো, অহংকারী মনোভাব, এগুলোও কিন্তু থাকছে কর্কট রাশির এই সময়কালে। অতএব এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। এটা কি নেগেটিভ দিক, নেগেটিভ দিক, এই দিকটাকে দূরে থাকতে হবে। এরপরে যখন আবার এই সূর্য শতবিশাতে চলে আসবে, শতবিশাতে থাকবে একদম 19 তারিখ থেকে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত। রাহুর নক্ষত্রে সূর্যের অবস্থান দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট। তো অষ্টম ঘরে রাহু আকস্মিক অর্থ লাভ করাবে জীবনে, এটা ঠিক, কিন্তু কষ্টও তো দিবে। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শতভিসা নক্ষত্র, তবে আরোগ্যও পাবে। কারণ শত ভিসা ভেষজ, আরোগ্য, চিকিৎসা, ট্রিটমেন্ট, এবং অষ্টম ঘর এটা বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘর থেকে দৃষ্টি দিচ্ছে। তাহলে শিক্ষার জায়গাটাও কিন্তু মূলত এখানটাতে উঠে আসছে। এবং সেটা কোন শিক্ষা? উচ্চ শিক্ষা, যারা গবেষণা, রিসার্চ, এই সমস্ত বিদ্যা, সফটওয়্যার জনিত বিদ্যা, টেকনিক্যাল, আইটি ফিল্ড, এই সমস্ত কাজে বিশেষ উন্নতি, বিশেষ থেকে বিশেষ উন্নতি। বুধ রয়েছে সাথে, শুক্রতে 1 তারিখ পর্যন্ত থেকে বেরিয়ে যাবে, শুক্র চলে আসবে ভাগ্যের ঘরে, শনির সাথে জুতি তৈরি করবে। আর 23 তারিখে আবার মঙ্গলও ঢুকে যাবে এই ঘরটাতে। তো অনেক ক্ষেত্রে কিন্তু উন্নতি, গোয়েন্দা বিভাগ থেকে আরম্ভ করে গোপন কাজ ধরাধরি করে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে উন্নতি থাকছে। আর সূর্যের ঘর যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, সিংহ রাশি, এই ঘরেতে আবার কেতু অবস্থান করছে। তো দীর্ঘকালীন কাজেও কিন্তু বিশেষ উন্নতি থাকছে। কিন্তু রাহুর নক্ষত্রে থাকা মানে গ্রহণযোগ লাগা এবং অঙ্গারক যোগও তৈরি হবে আগামীকালে, মানে আগামী সময়ে। এই সময়কালে নিজের মুখের ভাষার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের ক্রোধ, যে দিগো, খাবার দাবার, এগুলোর দিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো শরীর স্বাস্থ্যে আবার বিশেষভাবে মানে ইম্প্যাক্ট করবে, একটা মানে শরীর স্বাস্থ্যের উপরও কিন্তু খারাপ একটা প্রভাব পড়বে। এবং তার সাথে ইন্টেনশন, নিজের খাবার দাবার, বদ অভ্যাস, নেশা, ভাঙ, যেগুলো, কারণ শতবিশা নক্ষত্রে ইন্টেনশন খারাপ হয়ে যায়। যদি মানসিক বিচার ঠিক থাকে তো অনেক দূর চলে যাবে। কারণ এটা এমন একটি নক্ষত্র যে যে চিকিৎসা বিজ্ঞান, যিনি ডাক্তার হবেন তো ওষুধ আবিষ্কার করবে, অধ্যাপক হবেন তো বইও লিখবে, এরকম নক্ষত্র। কিন্তু এই নক্ষত্রের মাইনাস দিক কি, যে কেউ কিছু যদি বলে দেয় তো সেটাই ধরে থেকে নেবে, ওটাই চলবে মাসের উপর মাস। তো এগুলো ধরে থাকা কিন্তু এই সময়কালে চলবে না। এক কান দিয়ে শুনতে হবে, এক কান দিয়ে বের করে দিতে হবে। নেশা ভাঙ যারা করছেন তারা বিশেষভাবে সাবধান। যারা বদ অভ্যাস, কু অভ্যাস, শয্যাসুখ, ইন্টারনাল অ্যাফেয়ার, এগুলোর সাথে যারা জড়িত রয়েছেন তারাও বিশেষভাবে সাবধান এই সময়কালে। এগুলো আবার প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং তার সাথে মানে যেহেতু বুধ এখানটাতে অবস্থান করছে, তো যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, যারা অ্যাডভাইসার হিসাবে কাজ করছেন, এগুলো জায়গা যথেষ্ট ভালো হবে, ভালো হবে এই সময়কালে এই অবস্থানও। বিদেশি কোনো কাজকর্ম হবে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে, বা যারা বিদেশেই কাজ করছেন সেই কাজগুলো হবে। ডকুমেন্টেন্সি, কাগজপত্রের কাজ হবে, বিদেশি সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো হবে। কর্ম লাভ হবে, আকস্মিকভাবে কর্ম লাভ হবে। মঙ্গল ঢুকিয়ে যাচ্ছে কর্মের ঘরের অধিপতি, মূল ত্রিকোণ রাশি, লাভের ঘরকে এই সময়কালে দেখবে। শুক্র চলে আসছে ভাগ্যের ঘরে, সুখের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি, শনির সাথে জুতি তৈরি করবে আগামী দিনে। তো লাভও কিন্তু যথেষ্ট, লাভের একাধিক রাস্তাও থাকছে কর্কট রাশির, কিন্তু বুঝে সুঝে চলতে হবে। কাগজপত্রকে বেশি গুরুত্ব দিতে হবে। বুধ রয়েছে ডকুমেন্টেন্সির ঘরের ঘর, তৃতীয় ঘর, কাগজপত্রকে বিশেষভাবে ব্যবহার করতে হবে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। এরপর যখন গুরুর নক্ষত্রে আসবে পূর্বাভাদ্রপদ, পূর্বাভাদ্রপদ নক্ষত্র কি তপস্যার নক্ষত্র, তো তপস্যা করতে গেলে তো গুরুর দেখানো পথ চাই। অর্থাৎ এই সময়কালে গুরুর দেখানো পথ, বা এমন কোনো বয়স্ক লোক জীবনে চলে আসা, বা এমন কোনো লোক যে গুরুর মতন আচরণ করা, যে তার দেখানো পথেই চলবে। কিন্তু পূর্বাভাদ্রপদ নক্ষত্র মানে
একটা কি শারীরিক কষ্ট, এই জিনিসটাকে বোঝায় যে অজ এক পদ, এক পায়ে দাঁড়িয়ে থেকে মানে কঠিন তপস্যা, এই জিনিসগুলোকে বোঝায়। তো তপস্যা আমরা এক পায়ে মানে 1 সেকেন্ড দাঁড়াতে পারি না, একটা তপস্যার কথা বলছে, অর্থাৎ নিজের শারীরিক কষ্টকে সহ্য করে কর্মক্ষেত্রে পুরস্কার প্রাপ্ত হয়ে যায়, কারণ তপস্যা করেই তো ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাওয়া যায়। তো সেই জিনিসটাকে বোঝাচ্ছে যে যেটা দীর্ঘকালীন কোনো কাজের পিছনে লেগেছিল, এখন রাজা এই তপস্যা করা মানে গুরুর যে দৃষ্টি প্রভাব থাকছে, তো দীর্ঘকালীন কোনো কাজে হয়তো সফলতা পেয়ে যাওয়া, যে সফলতাটা বহুদিন ধরে চেষ্টা করছিল, খুব কসরত করছিল, খুব খাটাখাটনি করছিল, সেই জায়গাতে সফল হয়ে যাওয়া। এবং অষ্টম ঘরে এই জিনিসটা হওয়া মানে কি, জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, তারপরে কোনো রিসার্চ জাতীয় বিদ্যা বা কোনো মানে ডাক্তারি লেভেল, মানে যারা যেটা বহুদিন অষ্টম ঘর রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণা, এইগুলোর দিক থেকে বহুদিন ধরে যারা কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, সেইগুলো জায়গাতে সফলতা পেয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এই সময়কালে ভাগ্যেরও সঙ্গভাবে চরম, কারণ সুখের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করবে, মীন রাশিতে উচ্চ অবস্থায় শনির সাথে জুতি তৈরি করবে, ভাগ্যও চরম সঙ্গ পাবে এই কর্কট রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং তার সাথে বলবো যে এই যে নক্ষত্রগুলো বললাম পূর্বা ভাদ্রপদ, এই সময়কালেও কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শারীরিক কষ্ট, ব্যথা, বিষ এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, এগুলোর দিক থেকে অনুরাধা বলছি। শতবিশা নক্ষত্রে যেটা বললাম, রাগ, ক্রোধ, জেদ, ইন্টারনাল অ্যাফেয়ার, খাবার দাবার, নেশা ভাঙ, এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে, গণ্ডগোল অশান্তি। এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে। অষ্টম ঘর, যারা গভীর ষড়যন্ত্র করছিল, যেমন ষড়যন্ত্র যে ফাঁসিয়ে দিবে, সেইখান থেকে উদ্ধার পেয়ে যাওয়া, কিংবা বেফাস হয়ে যাওয়া যে আমাকে নিয়ে এসে ষড়যন্ত্র করছে, এগুলো থেকে উদ্ধার পাবে এই সময়কালে। এবং যারা শত্রুতা করছে তারা কিন্তু আবার প্রচণ্ড শাস্তি পাওয়া বা কঠোর মানে প্রকৃতির অভিশাপ পেয়ে যাওয়া, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে। যে গোপন ষড়যন্ত্র বেফাস হয়ে যাওয়া, গুরুর আশীর্বাদ থাকছে তো দ্বাদশ ঘর থেকে, তো সেই জিনিসটা হবে এই কর্কট রাশির ক্ষেত্রে। যে কোনো এমন একটা গোপন জিনিস যেটা হয়তো ফেসে যাওয়ার উপক্রম হচ্ছিল, যে ভেবে নিয়েছে যে আমি ফেসেই গেলাম, আর কিছু করার নাই, সেখান থেকে উদ্ধার পেয়ে যাওয়া, বা কোনো একটা বিপদ আসছে সামনে, সেখান থেকে একটা উদ্ধার পেয়ে যাওয়া, এটাও গুরুর আশীর্বাদ কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। দ্বাদশ ঘরে গুরুর আশীর্বাদ, অষ্টম ঘরে থাকছে নবম দৃষ্টি, বিশেষ কৃপা, এই জিনিসগুলো বুঝাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। ভালো অবস্থান, শুধু বুঝতে হবে যে গ্রহ কি বলছে, বুঝে সুঝে চলতে হবে। গ্রহ কোনো সময় খারাপ জিনিস বুঝাবে না, কোনো জিনিস মানে খারাপ নয়, সেটাকে ভালো মতন করে বোঝা লাগবে, যেই পথে চললে জীবনে অনেক উন্নতির যোগ রয়েছে। এটাই তো ধর্মপথ, ধর্মের আগে কোনো কিছু নাই, ধর্মের কাছে সবাই মাথা নত করে। কোটিপতি লোক লক্ষ লক্ষ টাকার যদি সোনা গায়ে দিয়েও থাকে, তারাও কিন্তু মাথা নত করে কোথায়, সেই সন্ন্যাসীদের চরণেই কিন্তু মাথা নত করে। আর সেই সন্ন্যাসী পূর্বা ফাল্গুনী নক্ষত্রে বসে রয়েছে দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে, এই কর্কট রাশির পূর্বা ফাল্গুনী নক্ষত্র। রাহু রয়েছে, রাহুকে ঠিক করতে গেলে কেতু, কেতুকে ঠিক করতে গেলে দেবগুরু বৃহস্পতি। গুরুর বলে বৃদ্ধি করো, গুরুর সাধনা করো, গুরু দীক্ষা নাও, গুরু মন্ত্র জপ করো, গুরুর আদেশ মতো চলো। যে মন্দিরে পূজারীরা পূজা করে, সেই মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে তাদের 5 আশীর্বাদ নাও। যে মন্দিরে ভোগ রান্না হয়, সেই মন্দিরে মিষ্টি কুমড়ার মতন ফল, খাবার বস্তু দান করো। প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করো, মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করো, জটাওয়ালা নারকেল দান করো। এগুলো করলেই তো যথেষ্ট। এবং সৎ পথে থাকো, কাউকে ঠকাতে যেও না। জীবন দুদিনের, তারপরে সব কিছু ফট হয়ে যাবে। তো যতদিন রয়েছি সংসারে সৎকর্ম, সৎ চিন্তা, সৎ ভাবনা নিয়ে থাকলে সব দিক থেকে উন্নতি। এবং কর্কট রাশির গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, ভালো অবস্থান, চারিদিক থেকে এখন উন্নতির সময়। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। নমস্কার, ধন্যবাদ।